প্রশ্নটাকে দিতে পারো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ এর পক্ষ থেকে বিএড দ্বিতীয় বর্ষের বিএড সেকেন্ড ব্যাচের শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা মাধ্যমিক শিক্ষার একটি সাজেশন এবং এই সাজেশনের মধ্য থেকে দুই একটি প্রশ্নের উপরে সংক্ষেপে কথা বলবো। স্যার, আপনি কি মাধ্যমিক শিক্ষাটা পেয়েছেন? পেয়েছেন না? সাজেশন পেয়েছেন সামনে? হ্যাঁ। এই সাজেশনটা মূলত এমন ভাবে তৈরি করা, এর মধ্য থেকেই সব সময় প্রশ্ন আসে। মানে আপনি সিলেবাস যদি পরিবর্তন না হয় তাহলে যে ঘটনাটা ঘটে দেখা যায় এর মধ্য থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসতে থাকে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব এর ভিতরে সম্পৃক্ত করা। ক্লিয়ার হয়েছে স্যার? বাসায় এক নজরে দেখবেন, এর জন্য আলাদা কোনো বই প্রয়োজন হবে না। এর নিচে দেখবেন যে সব উত্তরগুলো লেখা আছে, আছে না? সব, কোনো উত্তর বাকি নাই। এরপরেও যদি অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হয় আমার সাথে কথা বললে আমি দিতে পারবো। এর জন্য নতুন করে কোনো বই বাজার থেকে কেনা লাগবে না, এটা প্রিন্ট দিয়ে নিলেই হয়ে যাবে, আশা করা যায়। আর যদি মনে করেন যে কোনো বই কিনবেন, তো একটা গাইড, প্রভাতী গাইড পাওয়া যায়, এখানে আমাদের লাইব্রেরিতে পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পুরনো পাওয়া যায়, নতুনও আসছে, কিন্তু সিলেবাসটা সামান্য রদবদল হয়েছে। সিলেবাস তো রদবদল হয়নি, হয়েছে বিষয়ের নামের পরিবর্তন হয়েছে। যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা এখন করা হয়েছে শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাই করা হয়েছে না? তো ওই বিকাশমান শব্দটা এখানে শুধুমাত্র অতিরিক্ত সংযোজন করা হয়েছে, ভিতরের কোনো টপিকস এর উপরে কোনো পরিবর্তন পরিবর্তন আমি যতদূর দেখেছি তাই। তো যাক, ঠিক এরকম বিষয়গুলো। তো আমরা এখানে সম্ভাব্য সাজেশন রচনামূলক কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, দেখেন। এই প্রশ্নগুলো বোধ হয় কতগুলো প্রশ্ন এখানে দেয়া হয়েছে, ক, খ, গ, এভাবে আমরা 21টা প্রশ্ন এখানে আমরা সিলেকশন করেছি। এই 21টি প্রশ্ন সবগুলো এক নজরে একটু দেখব। আর এর ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একটু ভালো করে দেখব। যেমন এই পরীক্ষাটা গতকালকে হয়ে গিয়েছে, বৃহস্পতিবার। গতকালকে আপনাদের উপরে যে ব্যাচটা ছিল এই ব্যাচের গতকালকে এই পরীক্ষাটা হয়েছে। প্রশ্নটা আমি অবশ্য এখনো পাইনি, আমি একটু বাইরে ছিলাম, যে কারণে দেখে এখন গ্রুপে দিতে বলছি, প্রশ্নটা আমি এখনো দেখিনি। তো আমার মনে হয় এই যে পাঠ পরিকল্পনা 18 নাম্বার দাগে দেখেন একটা প্রশ্ন আছে, বার্ষিক পাঠ পরিকল্পনা কি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক কর্ম পরিকল্পনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখুন। প্রথম লেখা হয়েছে কিন্তু পাঠ পরিকল্পনা। এরকম ধরনের কন্ট্রাডিক্টিভ প্রশ্ন মাঝে মাঝে আপনাদের সামনে চলে আসবে, এই প্রশ্নটা কিন্তু যথার্থ হয়নি। প্রথমে লেখা বার্ষিক পাঠ পরিকল্পনা, পরে লেখা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক কর্ম পরিকল্পনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখুন। এখন পাঠ পরিকল্পনা এবং কর্ম পরিকল্পনা দুটো কি এক জিনিস বলে আপনার মনে হয়? আপনি তো শিক্ষকতার পেশায় রয়েছেন বহুদিন ধরে, তা আপনার কি মনে হয় স্যার, দুটো কি এক জিনিস হবে না ভিন্ন হবে? এখন এই প্রশ্ন আপনার প্রশ্নে চলে আসলো, এই প্রশ্নটা হুবহু এই প্রশ্ন কিন্তু আসছে কোন একটা পরীক্ষায়, যে কারণে সেখান থেকে নিয়ে এই প্রশ্নটা এখানে সম্পৃক্ত করা হয়েছে, সংযোজন করা হয়েছে। ক্লিয়ার স্যার? এখন এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন? তাহলে আমাকে প্রথমে লিখতে হবে বার্ষিক পাঠ পরিকল্পনা কি, এটার উপরে। তারপরে লিখতে হবে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক কর্ম পরিকল্পনার প্রয়োজনীয়তা। এখন পাঠ পরিকল্পনা জিনিসটা হচ্ছে পাঠের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেটাই হচ্ছে পাঠ পরিকল্পনা। এখন যদি বলেন স্যার পাঠ পরিকল্পনার সাথে আপনার ওই বিদ্যালয়ের আয় এবং ব্যয় জড়িত, সেটা আপনি জোর করে করতে পারেন না, পারেন না? জোর করে পারেন কিন্তু বলেছি, আমি বলেছি জোর করে যদি বলেন যে হ্যাঁ স্যার পাঠ পরিকল্পনার সাথে এই বিদ্যালয়ের আয় এবং ব্যয় জড়িত না, তো জোর করে যদি আপনি দাবি করেন তা আমি করবো কি, আমার কিছু করার থাকে না। আমার কথা বুঝতে পেরেছেন? না, আমার কথা আপনি বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা? এখন জোর করে আপনি আমার সাথে মানে কি বলা যায় যে বিতর্কে লিপ্ত হয়েছেন, এখন আমার তো কিছু করার নাই। কারণ আপনি প্রমাণ করার চেষ্টা করবেন যে এটা হচ্ছে পাঠ পরিকল্পনার সাথে জড়িত, কারণ আর্থিক সচ্ছলতা যদি থাকে পাঠ পরিকল্পনা সুন্দরভাবে প্রমাণ করা সম্ভব হবে।
আর্থিক অসচ্ছলতা যদি থাকে, পাঠ পরিকল্পনাটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে না। ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে দিলেন পাঠ পরিকল্পনার মধ্যে, কিন্তু এটা যথার্থ নয়। কারণ পাঠ পরিকল্পনা একটা জিনিস, আর কর্ম পরিকল্পনা হচ্ছে আর একটা জিনিস। এখন পাঠ পরিকল্পনা বিষয়টা কি? পাঠ পরিকল্পনার মধ্যে লেসন প্ল্যান বলা হয়। লেসন প্ল্যান কি? লেসন প্ল্যান, প্ল্যান মানে কি জানো? প্ল্যান, হ্যাঁ, ইয়ার এন্ড ভাই করে লেসন প্ল্যান বলা হয় পাঠ পরিকল্পনা। আর কর্ম পরিকল্পনাটা হচ্ছে আপনার ওই বিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনা, সামগ্রিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার কি বিস্ফোরিত রূপ, বিক্ষিপ্ত রূপ, বিভিন্ন ধাপ, বিভিন্ন পর্যায়, বিভিন্ন স্তর, নাকি বলেন স্যার? আপনার পাঠটাকে আপনি কিভাবে আপনার স্টুডেন্টদেরকে সম্পৃক্ত করবেন পাঠের সাথে, এটাও হচ্ছে কর্ম পরিকল্পনা। আপনার স্কুলের ফিল্ড রয়েছে একটা, এই ফিল্ডটা অসমতল, আপনি ফিল্ডটাকে সমতল করে কিভাবে শিক্ষার্থীদের খেলার উপযোগী করবেন, এটাও কর্ম পরিকল্পনা। আপনার বিদ্যালয়ে পানি পড়ে চাল দিয়ে, আছে না? চাল দিয়ে পানি পড়ে, পানি পড়া ওই রুমের ভিতরে স্টুডেন্টদের লেখাপড়ার পরিবেশটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বা যাচ্ছে, তারা অমনোযোগী হয়, এটাকে কিভাবে আপনি মেরামত করবেন অথবা শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করবেন, এটাও হচ্ছে আপনার কর্ম পরিকল্পনা। এক কথায় বিদ্যালয়ের সাথে জড়িত সমস্ত কর্ম তৎপরতাই হচ্ছে বার্ষিক কর্ম পরিকল্পনা। বার্ষিক নয়, কর্ম পরিকল্পনা। আর এক বছরে ওই বিদ্যালয়ের উন্নতি, অগ্রগতি সাধনের ক্ষেত্রে যে যে কর্মপন্থা আপনি অবলম্বন করবেন, ওই কর্মপন্থাগুলোই হচ্ছে বার্ষিক কর্ম পরিকল্পনা। ক্লিয়ার কিনা স্যার? তাহলে আমরা সবাই জানি, তো পড়ার বেশি দরকার নেই, মোটামুটি আমরা সব জানি। তো একটু গুছিয়ে সুন্দর করে লিখে দিতে হবে। আমি কিন্তু 18 নাম্বার প্রশ্নের একটা এর উপরে টপিক্স এর উপরে কথা বলছি। যদি এই প্রশ্নটা গতকালকে এসে থাকে, আমি এখনো প্রশ্ন পাইনি, আবারও বলছি, তাহলে আপনাদের এটা আসবে আবার। হ্যাঁ, আবার আসবে, দেখেন আপনি প্রতি বছর আসবে। হ্যাঁ, যে প্রশ্নগুলোর উপরে আমি বিশেষ করে কথা বলি এবং চিন্তা করবেন যে এরকম কথা বলি, ও প্রতি বছর আসে। কিভাবে আসে? এই প্রশ্নটা এসেছে হয়তো ব্রডে, যদি এবার এসে থাকে আপনার শর্টে, তাহলে তো বোঝাই গেছে। যদি শর্টে নাও আসে, টিকায় আসবে। এই এমনই একটা প্রশ্ন, যদি এই সাবজেক্টে না আসে, আর একটা সাবজেক্টে আসে, ধরেন মাধ্যমিক শিক্ষায় দিল না, আপনার শিখন ও শিখন যাচাইয়ের মধ্যে দিয়ে রাখবে, মানে এত গুরুত্বপূর্ণ বিএড এর সাথে এই প্রশ্ন, পাঠ পরিকল্পনা। তাহলে আমরা প্রথমে দেখছি, আমরা বোধহয় আপনি ছিলেন ওই দিন ক্লাসে, পাঠ পরিকল্পনা এবং কিসের জন্য, কার ভিতরে পার্থক্য জন্য আমরা পড়ছিলাম, পাঠ্যসূচি আর পাঠ্যক্রমের মধ্যে, তাই না? মনে আছে না ওই যে নিচের ক্লাসে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির ভিতরে কি পার্থক্য, তা নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং প্রশ্নটি আমি বলেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পড়বে, ওই এবারও পড়বে আপনাদের। ওই আর একটা প্রশ্নের কথা বলেছি, এই সাবজেক্টে পড়বে, নইলে আরেকটা। যদি মাধ্যমিক শিক্ষায় এই ফার্স্ট পেজে এসে যায়, তাহলে আপনাদের আর এক সাবজেক্টে যে দিয়ে দেবে এটা, তবেও প্রশ্ন পড়বে। কিছু প্রশ্ন আছে সার্বজনীন, তার মধ্যে এই আর একটা। তাহলে দুইটা প্রশ্নের কথা কিন্তু আমি বললাম। এই প্রশ্ন যে কোনো একটা সাবজেক্টে কনফার্ম পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো প্রশ্নটা একটু দেখবেন। এখন পাঠ পরিকল্পনা, পাঠ পরিকল্পনা তো আমরা জানি লেসন প্ল্যান, এটা লিখিত আকারে আমরা তৈরি আমাদের করার কথা, কিন্তু আমরা মাস্টার মশাইরা লিখিত আকারে এটা তৈরি করি না অধিকাংশই। অধিকাংশই কেন, আমি দেখিনি কাউকে তৈরি করতে। ওইভাবে পাঠ পরিকল্পনা তৈরি করে নিয়ে এসে ওই প্ল্যান মাফিক একটা পাঠ দান করা একটা টিচারের পক্ষে 2 থেকে সর্বোচ্চ 3টা ক্লাস সম্ভব একদিন। একটা হলে ভালো পায় কি স্যার, ঠিক নাকি? একটা হলে ভালো পায়, একদিন একটা ক্লাস হয়। কিন্তু একটা টিচার হাই স্কুল লেভেলে মনে হয় 5 থেকে 6টা ক্লাস নেয়, আমি জানি না ঠিক। 5টা, 5টা না, 4টে তো নিচে নেই। আমি কিন্তু ওটা বলিনি, 4টের নিচে তো আর নেই, তার নিচে নেই, উপরে 5টা 6টা। তাহলে এই 6টা ক্লাস যদি একটা টিচারকে নিতে হয় লেসন প্ল্যান তৈরি করে, তাহলে এটা কিন্তু তার জন্য একেবারেই অসম্ভব।
6টা লেসন প্ল্যান, 45 মিনিটের একটা লেসন প্ল্যান তৈরি করতে যে একটা টিচারের কমপক্ষে সর্বনিম্ন সব বাদ দিয়ে 1 ঘন্টা সময় লাগে শুধু জিস্ট লিখতে। আর যদি সুন্দর করে সম্পূর্ণটা তৈরি করে তাহলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। এখন ওই টিচার যদি 4টা ক্লাস নেয় তাহলে 4 দুগুণ 8 ঘন্টা তার লেখার কাজে ব্যয় করতে হবে লেসন প্ল্যান তৈরি করতে প্রতিদিন। তাই হবে তো নাকি স্যার? প্রতিদিন 4টা নিলে 8 ঘন্টা লাগবে, তার কমপক্ষে লিখতে হবে ওই লেসন প্ল্যান কয়টা, তারপরে এসে নাকি তার পাঠ দেওয়ার বিষয়টা থাকবে। তো এটা একটা অসম্ভব ব্যাপার। এই জন্য পাঠ পরিকল্পনা যারা তৈরি করেছেন, বিশেষ করে আমাদের সক্রেটিস সাহেব পাঠ পরিকল্পনার উদ্ভাবক, উনি পঞ্চসোপান নীতির উপরে পাঠ পরিকল্পনা তৈরি করেছেন। এটা জানা আছে আপনার? পঞ্চসোপান, ওই যে পাঠ পরিকল্পনাটা আমরা তৈরি করি, এখন 3টা সোপান হয়েছে: প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন। এই 3টা, একটা হলো প্রস্তুতি, আর একটা হচ্ছে উপস্থাপন, আর একটা হচ্ছে মূল্যায়ন। কিন্তু আমাদের সক্রেটিস সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি পাঠ পরিকল্পনার সোপান করেছিলেন 5টা, ওই যে প্রস্তুতির পরে যে উপস্থাপন রয়েছে, ওই উপস্থাপনকে আরো 2টা ভাগে তিনি ভাগ করেছিলেন। ওর মধ্যে একটা হলো, জানেন নাকি কি? হ্যাঁ, প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন। আর একটা হচ্ছে পূর্বের পাঠের সাথে বর্তমান পাঠের সংযোগ সাধন। বুঝতে পেরেছেন? সংযোগ সাধন যেটাকে বলা হয়। আর একটা রয়েছে মোট 5টা, তো 5টা এখন নেই, সোজা কথা বাদ দিয়ে দিয়ে ওই 2টাকে ঢুকে অনুষঙ্গ স্থাপন যেটাকে বলা হয়। কি বললাম? অনুষঙ্গ স্থাপন। অনুষঙ্গ, পূর্বের সাথে পরের মিশ্রণ, মিলন। বোঝা গেছে? এই একটা। তো এইগুলোকে সব ঢুকিয়ে দিয়েছে উপস্থাপনের মধ্যে। আপনার উপস্থাপন করার পরে ওই বিষয়গুলো সব এর ভিতরে এই উপস্থাপনের মধ্যে ঢুকিয়ে দিয়ে এরা একটু আবার পাণ্ডিত্য দেখিয়ে ওটাকে 3টা সোপানে বিশ্লেষণ করেছেন। কয়টা সোপান স্যার? তাহলে আপনার কিন্তু প্রশ্নটা আসতে পারে যে পাঠ পরিকল্পনার সোপান কয়টি? না, 5টি। আধুনিক পাঠ পরিকল্পনার সোপান কয়টি? বাস, এই ভুলটা আমরা প্রায়ই করে থাকি। নরমালি কেউ যদি আপনাকে বলে পাঠ পরিকল্পনার সোপান কয়টি, আপনি বলবেন 5টি। কারণ ওই সক্রেটিসের শিক্ষা দর্শনের উপরে ভিত্তি করেই পাঠ পরিকল্পনা রচিত হয়েছে। পাঠ পরিকল্পনার সূচনা হয়েছে সক্রেটিসের কি ওই মেথডের উপরে ভিত্তি করে, এবং সেটা ছিল 5 ভাগে বিভক্ত। ওই যে সক্রেটিসের পাঠ পরিকল্পনা 5টি সোপানে, সেই সোপানের উপরে ভিত্তি করে বর্তমান আধুনিক শিক্ষাবিদগণ পাঠ পরিকল্পনাকে 3টি সোপানে বিভক্ত করেছেন। কিন্তু ওই 3টি সোপানের মধ্যে 5টি সোপান আলটিমেটলি রয়ে গেছে। তাহলে প্রশ্ন 2টা, একটা হলো পাঠ পরিকল্পনার সোপান কয়টি, তখন আমরা বলবো 5টি। আবার যদি ওখানে লেখা থাকে যে সক্রেটিসের মতে বা সক্রেটিসের মত অনুসারে বা তার শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ পরিকল্পনার সোপান কয়টি, সেখানেও 5টা। আর যদি লেখা থাকে যে আধুনিক পাঠ পরিকল্পনার সোপান কয়টি, তখন 3টা। ক্লিয়ার স্যার? আর কোনো কথা আছে এখানে? তাহলে শেষ। এই প্রশ্নটা যদি আল্লাহ ভাইবা দেওয়ার সুযোগ দেয়, দেখবেন এটা আপনার প্রায় স্টুডেন্টকে জিজ্ঞাসা করে, তিনি এক্সপার্ট আসে। আধুনিক পাঠ পরিকল্পনার সোপান আর পাঠ পরিকল্পনার সোপান আর সক্রেটিসের শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ পরিকল্পনার সোপান, এই প্রশ্নটা প্রায় স্টুডেন্টকে করতে দেখা যায়। আর একটা হচ্ছে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির উপরে প্রশ্নটা করতে দেখা যায়। এরকম বেশ কয়েকটি প্রশ্ন মোটামুটি এই সময়ে টিচাররা করে। তো যাক, তাহলে বার্ষিক পাঠ পরিকল্পনা কি জিনিস একজন টিচার বার্ষিক যে কর্ম পরিকল্পনা ঠিক বলা যাবে না, পাঠ সংক্রান্ত পরিকল্পনা। অর্থাৎ এক কথায় একজন শিক্ষক কোন একটি শ্রেণীতে 1 বছরের মধ্যে কতটুকু পড়াবেন, তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনাই হচ্ছে বার্ষিক পাঠ পরিকল্পনা। বাস, সোজা কথা। তাহলে কি কারোর সংজ্ঞা পড়া লাগবে? আমি মানুষের সংজ্ঞা পড়তে গেলাম কেন? সময় নষ্ট করি? আমি আমার কথা, সোজা কথা ভাই, আমি বুঝি এই। তা আমি কি বুঝি? যে আমি মাস্টার, তুমি ছাত্র, আমি তোমার 1 বছরের মধ্যে কতটুকু পড়াবো, কিভাবে পড়াবো, কোন কায়দায় পড়াবো, কোন কোন মেথড আমি ওখানে অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে আমার পাঠ। ব্যাস, সোজা কথা।
আমি বক্তব্য পদ্ধতি নিব, বক্তৃতা পদ্ধতি, না আলোচনামূলক পদ্ধতি নেব, না প্রশ্নোত্তর পদ্ধতি নেব, না প্রকল্প পদ্ধতি নেব, না কোন মানে কি বলা যায় যে পদ্ধতিকে অ্যাপ্লাই করে আমি আমার পাঠটাকে শেষ করব একটা বছরের মধ্যে এবং কতটুকু করব, এটা হচ্ছে আমার বার্ষিক পাঠ পরিকল্পনা। ক্লিয়ার হয়েছে স্যার? তাহলে আমার কথা আমি বলে দিলাম, যাই মাস্টার তুমি ছাত্র, আমি তোমার কতটা পড়াবো এক বছরের মধ্যেই, এই হচ্ছে আমার বার্ষিক পাঠ পরিকল্পনা। এ তো বাংলা কথা না? এই বাংলা কথাটাকে আমরা আমাদের ভাষা দিয়ে লেখনীর ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করব। ক্লিয়ার স্যার? তাহলে আমরা এখানে পাঠ পরিকল্পনা শিখলাম যে বার্ষিক পাঠ পরিকল্পনা কি, এটা আমরা শিখে ফেলাইছি। যেমন একজন স্টুডেন্ট বাংলা পড়ায়, আরেকজন স্টুডেন্ট ইংলিশ পড়ায়। এখন বাংলার ভিতরে তো অনেক জিনিস রয়েছে, ইংলিশের ভিতরে অতটা জিনিস, ইংলিশের ভিতরেও সেম জিনিস রয়েছে যেহেতু দুটোই লিটারেচার, তাই না? তো বাংলার ভিতরে পদ্য আছে, ছোট গল্প আছে, প্রবন্ধ আছে, আছে না? তারপরে আবার ওই সেই কি যেন ওই উপন্যাস আছে, তারপরে ওর মধ্যে আবার পত্র লিখন, এ লিখন, সে লিখন, সারাংশ লিখন। তাহলে একটা টিচার তার স্টুডেন্টকে এই সিলেবাসের অন্তর্ভুক্ত সকল বিষয়গুলো আংশিক অথবা সম্পূর্ণ কিন্তু পড়াতে হবে। আমি কিন্তু সব বলে দিই, আংশিক অথবা, কারণ ওই এক বছরের মধ্যে সব পড়াই ফেলবে, এটা খানিকটা অসম্ভব হয়ে যেতে পারে। তাহলে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, যেগুলো অধিক ইম্পর্টেন্ট, অধিক গুরুত্বপূর্ণ, যেগুলো অধিক প্রয়োজনীয়, সেগুলোর উপরে আগে তিনি টিচিং দিবেন। তারপরে পর্যায়ক্রমে লেস ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলোর উপরে টিচিং দিবেন। অর্থাৎ ওই সিলেবাসের অন্তর্ভুক্ত, তার সিলেবাসের অন্তর্ভুক্ত সকল বিষয়কে গুরুত্বের উপরে ভিত্তি করে, গুরুত্বের আলোকে তিনি শিক্ষা প্রদান করবেন এবং বছরে কতটুকু করে তিনি শেখাবেন সেটাই হচ্ছে বার্ষিক পাঠ পরিকল্পনা। ক্লিয়ার হয়ে গেছে? এরপর কর্ম পরিকল্পনা, ওখান থেকে সরে আসছে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক কর্ম পরিকল্পনা। প্রয়োজনীয়তা সংক্ষেপে দেখুন, তাহলে কর্ম পরিকল্পনার কি প্রয়োজনীয়তা রয়েছে এটা আমার লিখতে হবে। এখন এই লিখতে যে আপনাকে কিন্তু দুইটা জিনিস এখানে নিয়ে আসতে হবে। একটা হলো কর্ম পরিকল্পনা কি, এটাকে লিখতে হবে স্যার, না লিখতে হবে না? কর্ম পরিকল্পনা কি, এটা কি লিখবো আমরা? একটুখানি লেখার দরকার আছে না স্যার? সামান্য জানাই দিয়া এক লাইনে বা অর্ধেক লাইনে যে এটা হলো কর্ম পরিকল্পনা আর এইটার প্রয়োজনীয়তা আমি এখন লিখবো। যখন দেখেন ডিবেট হয়, ডিবেট দেখেছেন না স্যার? ডিবেট করেছেন কোনোদিন? ওই যে ছাত্ররা যে ডিবেট করে, এটা করার সুযোগ হয়েছে কখনো? আমি একটু ওইটা খুব ইন্টারেস্টেড ছিলাম। আমার দুটো মেয়ে ওদের ওই মুখী করেছে, ওই গার্লস স্কুলে একটা পড়ে, ও ডিবেট টিবেট করে, আমার খুব ভালো লাগে ওই জিনিসটা। তো ডিবেটে দেখেন যখন তার যুক্তিটা সে উপস্থাপন করে, এই যুক্তি উপস্থাপন করতে যে সে কিন্তু যে তথ্যের উপরে তার যুক্তিটা দেয়, যে তত্ত্বের আলোকে তথ্য দিয়ে তার যুক্তিটা দেয়, সেই তত্ত্বটাকে সে আগে বিশ্লেষণ করে। করে না করে না স্যার? দেখছেন করে? আমিও তাই করি। কারণ কর্ম পরিকল্পনাটা কি এটা না জেনে আমাকে কর্ম পরিকল্পনার প্রয়োজনীয়তা লেখাটা একটু বোধ হয় অযৌক্তিক হবে। এজন্য কর্ম পরিকল্পনাটা কি এই বিষয়টার উপরে আমাকে একটু জানা দরকার। তো স্যার আমরা দেখি এখন কর্ম পরিকল্পনা, কর্ম মানে তো কাজ, এটা আমরা জানি, অ্যাক্টিভিটিস। তাহলে বিদ্যালয় সংক্রান্ত যাবতীয় উন্নয়নমূলক গৃহীত পদক্ষেপ, গৃহীত পদক্ষেপ সমূহই হচ্ছে পরিকল্পনা। যে পদক্ষেপ আপনি গ্রহণ করবেন টার্গেট থাকবে কিন্তু ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট নাও হতে পারে। আপনি একটা পদক্ষেপ গ্রহণ করলেন, একটা স্টেপ নিলেন, এই স্টেপে আপনি ফেল হতে পারেন, হয় না মাঝে মাঝে? হয়তো বিপর্যয় ঘটে। 30 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, পাশ করে 5 জন, এমন তো আছে, পাশ করেনি এমনও আছে, আছে বিপর্যয়। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে, আপনার ভিউ থাকতে হবে যে ডেভেলপমেন্ট, আমি ডেভেলপমেন্ট করব। এই ডেভেলপমেন্ট করতে যে আপনি যে যে কর্ম, যে যে কর্ম, যে যে স্টেপ, যে যে পদক্ষেপ আপনি গ্রহণ করলেন, এই পদক্ষেপ গুলো হচ্ছে কি আপনার কর্ম পরিকল্পনা। আর একটা বছরের আলোকে যে স্টেপ গুলো আপনি গ্রহণ করলেন, যে পদক্ষেপ গুলো, যে কর্মসূচি গুলো আপনি গ্রহণ করলেন উন্নয়নের জন্য, এটাই হচ্ছে বার্ষিক কর্মসূচি। তবে প্রথম শর্ত কি? শর্ত হচ্ছে ডেভেলপমেন্ট, এটা মনে রাখতে হবে। ওই তো ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ সমূহ
তাই তো? বার্ষিক উন্নয়নের জন্য গৃহীত সকল পদক্ষেপ সমূহই হচ্ছে বার্ষিক কর্ম পরিকল্পনা, যা বিদ্যালয়ের স্বার্থ পরিপন্থী আদৌ হবে না। এই সব বিদ্যালয়ের স্বার্থ পরিপন্থী হবে না। যদি স্বার্থ পরিপন্থী কোনো সিদ্ধান্ত, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে ওটাকে বার্ষিক কর্ম পরিকল্পনার মধ্যে স্থান দেওয়া যাবে না। কারণ মূল টার্গেট হচ্ছে হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার ইনস্টিটিউট, আমরা কিভাবে আমাদের ইনস্টিটিউটকে উন্নয়ন করব, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, নাকি স্যার? তাহলে আমরা কর্ম পরিকল্পনা শিখে গেলাম যে গৃহীত পদক্ষেপ, গৃহীত পদক্ষেপ, বাস একদম বাংলা কথা, কোনো কর্মকাণ্ড হচ্ছে না, গৃহীত পদক্ষেপ সমূহ, এটা হচ্ছে আমাদের কর্ম পরিকল্পনা। এখন 1 বছরের আলোকে যে গৃহীত পদক্ষেপ গুলো আমরা গ্রহণ করব, সেটা হচ্ছে বার্ষিক কর্ম পরিকল্পনা। এইবার আপনি বার্ষিক পরিকল্পনা কি বলছে এখানে, ওইটা বার্ষিক পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখতে হবে আপনাকে, নাকি? বার্ষিক পরিকল্পনার প্রয়োজনীয়তা কি, প্রয়োজন আপনার এই বার্ষিক পরিকল্পনাটা করার জন্য কি প্রয়োজন? 1 নাম্বার কি প্রয়োজন বলেন স্যার? আপনি আর আমি দুজন বলি শেষ করবো, ও যে যা পারে লিখতে চাই। বার্ষিক কর্ম পরিকল্পনা অবশ্যই সিলেবাস, এটা ইংরেজি শব্দ, এর বাংলাটা কি? পাঠ্যসূচি, তাই তো নাকি? কন্টেন্ট যেটাকে বলা হয়, পাঠ্যসূচি। আচ্ছা, পাঠ পরিকল্পনা সম্পর্কে কি কোনো তথ্য এখানে বার্ষিক কর্ম পরিকল্পনার মধ্যে থাকবে? থাকবে। আচ্ছা, পাঠ্যক্রম সম্পর্কে কি কিছু থাকবে? পাঠ্যক্রম বুঝেন, আমরা কিন্তু 3টা জিনিস এখানে লিখে আসছি, দেখেন এগুলো হচ্ছে ক্লাস পড়া। একটা নিয়ে আসছি পাঠ পরিকল্পনা, এই একটা। 2 নাম্বার হচ্ছে সূচি, 3 নাম্বারে হচ্ছে কি বললাম স্যার? পাঠ্য বলি আর পাঠ বলি, এই আর কি। এখন দেখেন তো, বার্ষিক কর্ম পরিকল্পনাটা স্কুল কর্তৃক গৃহীত হচ্ছে, এই গৃহীত যে পদক্ষেপ গুলো, যে স্টেপ গুলো আমরা নিচ্ছি, এই স্টেপের মধ্যে এই 3টা জিনিস থাকবে কি থাকবে না, ভালো করে চিন্তা করে দেখবেন। আমাদের উদ্দেশ্য কিন্তু ডেভেলপমেন্ট করা ইনস্টিটিউশনের, ইনস্টিটিউশনটা আমরা ডেভেলপ করব, এটাই আমাদের মেন টার্গেট। এখন 3টার সম্পৃক্ততা এর মধ্যে রাখা যাবে না যাবে না, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কি বলে আমাদের মেধা, কি বলে আমরা সেটা দেখি। থাকবে, আমি একমত, থাকবে। জি, পাঠ্যক্রম কি করবেন? থাকবে। এই তো একটু আগে রাখছিলেন, আমি যেই বারবার ধাক্কা দিয়েছি, ট্রেন কিন্তু খুলে দিয়েছে, যে ট্রেন বলছে ওটা হচ্ছে থাকবে না। কেন থাকবে না এই 3টা জিনিসের মধ্যে? আমরা একটাকে মাইনাস করছি কেন? কি কারণে আমরা একটা মাইনাস করছি? কারণটা হচ্ছে এই যে এই 2টার মালিক হচ্ছে বিদ্যালয়, এই 2টার মালিক কে? বাট এর মালিক কিন্তু বিদ্যালয় নয়। বিদ্যালয়কে যে বা যারা পরিচালনা করেন তারাই হচ্ছে এর মালিক, মূল মালিক। এখন যদি বলেন যে বিদ্যালয়কে পরিচালনা করে হেডমাস্টার, হেডমাস্টার তো পরিচালনা করেন না, বিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড দেখাশোনা করার রাখালের দায়িত্ব দেওয়া হয়েছে। তা বাংলা রাখাল বললে আবার উনি আবার মাইন্ড করবেন, রাখাল কথাটা কিন্তু খারাপ না, খারাপ না, কিন্তু আমরা ওটাকে খুব হেও নজরে দেখি। আমি আমি এই ইনস্টিটিউশনের প্রধান, আমি তো এর রাখাল। আপনি বলেন আলোচনা করলে যে বেইজ্জতি করা হয়, আমি বহুত পাল্লায় করেছি। আরে বেটা রাখাল না, তুমি এই লোকের 2 টাকা নেওয়ার জন্য তো তুমি রোজ রোজ সেখানে মেইনি কাটো, জন দাও, তুমি তো ওর থেকে 5টা লোকের কাজ করালে পারো, একটা প্রজেক্ট তৈরি করে, তখন তোমার সেলুট দিতাম। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি কোনো সরকারি হোক আর বেসরকারি হোক, চাকরিজীবীকে আমি ওইভাবে আমার সম্মান করি না স্যার, কখনোই না। আর আমি চাই না আমাকে ওই কারণে সম্মান। আমি কিন্তু এটা একেবারে মানে কি বলা যায়, চিরন্তন সত্য একটা কথা বলছি। এবং যে যত বড় লেভেলের অফিসার, ওকে আমি ততটা এড়িয়ে চলার চেষ্টা করি, ওই মানুষের মধ্যে না,
মানুষের টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করে, বেইমানি করে। ঠিক না স্যার? বলেন আপনি। আপনি একটা উদাহরণ দেন, মানুষের টাকা, আমার টাকা নাই, আপনার টাকা নাই, যে দিন মজুর তার টাকা নাই, তার টাকা নিয়ে ওদের সাথে বেইমানি করে। এই হচ্ছে ওদের কাজ। বরং একজন একটা শিল্প, ছোট্ট শিল্প, ক্ষুদ্র শিল্প তৈরি করলো, সেখানে 5 জন কর্মচারী যদি সেখানে কাজ করে, 5টা সংসার যদি সে পরিচালনা করার জন্য আংশিক কি অর্থায়ন করে, তাহলে সালাম তাকে করবেন না একে করবেন। এইটাই ফিরে আসেন, দেশ ডেভেলপ হবে। আপনি এখানে আসেন, দেখেন তো ডেভেলপ হয় কিনা। কিন্তু বিয়ে দেওয়ার জন্য আগে খোঁজেন যে সরকারি কর্মচারী কোন জায়গায় আছে, দেখো, হোক সে পিয়ন নাকি জামাই বানাবেন তার। এক কথায় বলেছি তো, হোক সে পিয়ন, সরকারি কর্মচারী। তারপরেও আরেক দল আছে, তারা থেকে সরকারি সরকারি পিয়ন। এইবার তহসিল অফিসে যদি হয়, তো আপনি আমি মারামারি করবো, কার মেয়ে দেবো। স্যার কথাটা ঠিক না ভুল কথা বলছি বলেন? আচ্ছা, তো একটা এক্সাম্পল দিলাম। এখন রেসপেক্ট আপনাকে তার করতে হবে যে অন্যের অর্থকে নিয়ে হজম করে তার সাথে প্রতারণা করার জন্য বসেনি, বরং যে অন্যকে অর্থায়নের জন্য বসেছে। ক্লিয়ার কিনা? একটা হাঁসের ফার্ম করেছেন আপনি, ওই হাঁসের ফার্মে 4 জন লোক কাজ করে, এই 4 জন লোকের সংসারে আপনি আংশিক সাপোর্ট দেন। সম্মানটা ওই হাঁসের ফার্মের মালিকের দেওয়ার কথা বেশি সাহেবের নয়। এই সম্মান বোধ যখন এদেশে হবে, জাগ্রত হবে, তখন এদেশের উন্নয়ন হবে। এর আগে কোনো অবস্থাতে উন্নয়ন হবে না। তাই যাই হোক, সালাম বেশি পাবে না, সালাম পাবে ওই লোক যে 10 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সালাম তাকে দেন। আর যখন সমাজ এই দিকে ধাবিত হবে, তখন সমাজের মধ্যে ওই রকম বিনিয়োগকারী ব্যক্তিত্বের সৃষ্টি হবে, তৈরি হবে। হবে কি হবে না? তাহলে সমাজ ডেভেলপ হবে। আর যাকে সালাম দেন, ও তো আপনার টাকা চুরি করে খায়, আপনার সাথে প্রতারণা করে, আপনার টাকা দিয়ে অস্ত্র কিনে আপনার বুকে সেই অস্ত্র কি করে, ফায়ার করে। এটাই কিন্তু বাস্তবতা। এখান থেকে ফিরে আসতে হবে, ফিরে আসলে উন্নয়ন সূচিত হবে। এটাই তো জানে। এবং একজন এমপ্লয়ি হিসাবে, চাকরিজীবী হিসাবে আমি কারো কাছে সম্মান ব্যক্তিগত ভাবে চাই না। কারণ আমার আর কোনো পথ খোলা ছিল না, ওই সময় ছিল না বলবো না, ওই সময় ছিল। কিন্তু ওই যে মাথার মগজে ছিল মাস্টারি করতে হবে, লোকজন সালাম কালাম করবে, এইটাই খেয়ে বসে। তা না হলে হয়তো 2 ভাই চাকরি করে আর দুটো চাকরি করে না, তারা আমার চেয়ে খারাপ প্রতিষ্ঠানে নাই। আল্লাহ রহমতে তারা আরো ভালো প্রতিষ্ঠানে আসছে সমস্ত দিক। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাধি। এই জায়গা থেকে উঠে আসে, এই জায়গা থেকে উঠে আসলে দেশের উন্নয়ন হবে। তা না হলে উন্নয়ন উন্নয়ন করে যত চিল্লাক আর বেকার ভাতা দিক, কাজ। বেকার ভাতা বেকারকে দিলে বেকারত্বের সংখ্যা বাড়বে না কমবে স্যার? চিন্তা করে দেখেন ভালো করে। এখন এই কথা যদি আমি ওপেন ফিল্ডে বলি, তাহলে আমার এখন কি হবে? আমি এক কথায় বলেছি, আমি ওপেন ফিল্ডে যদি এই বক্তব্যটা দেই, তা আমার এখন কি হবে? মায়ের তো সে তো পরে বলেন, তোর কালকে আর স্কুলে যেতে হয় না, মাস্টারি করতে। এই যে বেটা এখন, এই ভাইপো আসলো, এ ভাইপো এখন বেকারের বেকার পাইছে। টাকা কটা দিয়ে খাটাও দিন দেখি, ওই বেকার গুলো কাজ করুক, ওরা একটু আত্মমর্যাদাকে সাথে নিয়ে নিজের জীবনটা পরিচালনা করার চেষ্টা করুক। এক কথায় তো বলে দিলাম, ও কথা তো পরের কথা গেল। আমাদের বেকার ভাতা বন্ধ করেন, বন্ধ করলে তো আপনার কর্মের সুযোগ তৈরি। আর বেকার ভাতা দিতে যে কোটি কোটি টাকা লুটপাট, এগুলো করলে এখন বিপদ। যেই বলবো সেই পরের দিন বলবে তোর চাকরি করতে যেতে হবে না, তুই শ্রী ঘরে থাক, তোর দুটো খাইতে দেবো, সেই বিধি না খেয়ে মরো। শেষ। তাহলে এই দেশে আমরা বসবাস করি। এই জন্য যে বিষয়টা আমরা বলছি, যে এই 3টা জিনিস, এই যে 3টা বিষয়, এই 3টা বিষয়ের 3টাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের জন্য। একটি বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, 3টা বিষয়। এই 3টাকে বাদ দিয়ে কোন অবস্থাতে বিদ্যালয়ের অগ্রগতি বা উন্নতি সাধন করা সম্ভব নয়। এর সাথে আর 2টা জিনিসের সম্পৃক্ততা করতে হবে, অথবা 3টা। নাম্বার 1, শিক্ষার্থী।
নাম্বার 2 শিক্ষক, নাম্বার 3 অভিভাবক, নাম্বার 4 বিদ্যালয়ের পারিপার্শ্বিক ব্যবস্থাপনা। মাস্টার ছেলেটার মেরেছে, চাচা ভাই বো এলাকার লোকজন ডেকে নি লাঠি সোটানে মাস্টারের পথে দাঁড়িয়ে দিয়ে ছায় খুশি নাকি? মাইর তো আমরা খাইছি, এখনো নুরু মাস্টারের পায়ে মারির ব্যথায় এ পায়ে আমার মনে হয় মাঝে মধ্যে দেখা দিতে পারে। তাহলে ও স্যার আমার আর বলা লাগবে না, আমরা তো লেখাপড়া করি আসছি টুকটাক, এই জন্য ওই পৃষ্ঠা আমরা একটু পড়েছি। বাস্তবতা যাক স্যার, যে বিষয়টা আলোচনা করছিলাম মূলত যে মায়ের উঠে গেছে, লেখাপড়া বিদায় নিয়েছে, এ নাকি মায়ের ছাড়া নাই লেখাপড়া বানাবে, তা বানাবো। হ্যাঁ, মার ছাড়া লেখাপড়া হবে, কিন্তু এদেশের যে লেখাপড়া, এই লেখাপড়ার সাথে মায়ের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বাট যদি আজকের লেখাপড়াটা এমন হতো, আজকে এখানে আপনাকে বিএড প্রশিক্ষণ দিতে আপনি আসা হয়েছে, বিএড শিক্ষা দিতে নয়, কি প্রশিক্ষণ। আর প্রশিক্ষণটা কি জিনিস এটা কি জানা আছে স্যার? এই ক্লাস আসলে প্রতিদিন হওয়ার কথা এক টানা যদি হয় তাহলে কিছু বলেও ক্ষুধা মেটে, শুনেও কিছু কাজে লাগে। প্রশিক্ষণটা কি জিনিস আসলে? এক কথায় বলি শোনেন, আপনিও বলতে পারবেন, সবাই বলতে পারবে, প্রশিক্ষণটা আপনি যা জানেন, আপনি জানেন একটা জিনিস, এই জানা জিনিসকে আরো ডেভেলপ করার একটা প্রক্রিয়া বা পদ্ধতি, এবং ওই ডেভেলপ করতে যে যে স্টেপ গুলো আপনি অতিক্রম করবেন, এই স্টেপের সাথে ইতিবাচক মতামত পোষণ করাই হচ্ছে প্রশিক্ষণের প্রথম শর্ত। আমি কি বোঝাতে পারলাম না পারিনি? আমি কিন্তু কারোর সংজ্ঞা বলিনি, আমি আমার কথা বলেছি। আপনি জানেন, আমিও জানি, দুজন জানি। এখন জানা লোকের কি করতেছি? আমি কিন্তু পড়াচ্ছি, আমি কিন্তু মূর্খ লোকের পড়াচ্ছি। কাকে পড়াচ্ছি? যে জানে তাকে। এবং এই জানা ব্যক্তিকে আমি যে টিচিংটা প্রদান করছি, এই টিচিংটা প্রদান করতে যে আমার মত এবং আপনার মতের সংমিশ্রণের মধ্য দিয়ে উভয় একটা ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হওয়ার একটা প্রক্রিয়া বা পদ্ধতি বা কৌশলটাই হচ্ছে। ক্লিয়ার? শুনেছেন নাকি আগে কোনোদিন? আরো টিচিং তো ট্রেনিং তো নিয়েছেন, এভাবে বোধ হয় বলে না। ট্রেনিং জীবনে অনেক নিয়েছি, আল্লাহ সুযোগ দিয়েছে, আমি ইচ্ছা করে করে ট্রেনিং এ যাই, আমার সুযোগ হলেই আমি যাই। ওই মানুষজন কি বলে একটু শুনি বসে বসে, ছাত্র হতে আমার বড় ব্যাপার। আমি যেই সুযোগ পাই আমি বলি আমার, আমি একটু দেখে আসি তিনি কোন টিচার। তাহলে প্রশিক্ষণ হচ্ছে ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার একটা ক্ষমতা। কি বললাম? ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে উপনীত হওয়ার একটা ক্ষমতা। এই ক্ষমতা প্রদানকারী স্টেপ গুলো হচ্ছে আপনার প্রশিক্ষণ, যে প্রদান করবে। এখন একটা বিষয়ের উপরে টিচিং দিচ্ছি, এই যে আপনি প্রথমে বলছিলেন যে স্যার সব জড়িত, আমি কিন্তু একমত হইনি। আমি কি বলেছি নাকি যে এটা জড়িত না? আমি বলেছি একবার, এই হচ্ছে মানে প্রশিক্ষণের কাজ। কিন্তু আমি কোনো কায়দায় কিন্তু আমি বলিনি যে এইটা জড়িত না। আমি বারবার ট্রাই করেছি যে একটা পরিবেশে ফেলে আপনাকে বাধ্য করবো এটাকে বলা, যে আপনি বলবেন যে স্যার এ হইল না তো, এইটা তো হবে না। তা আপনি কি, আমি পেরেছি তাই করতে? পেরেছি না? তাহলে আমি সফল। এখন আমি সফল বলতে পারি, আপনিও সফল। আপনি কিন্তু বিফল না, আপনি সফল। কেন সফল? আপনি এই যে ইতিবাচক এবং আপনার নেতিবাচকটাকে আপনি অ্যাভয়েড করলেন, আমার ইতিবাচক সূত্রটাকে আপনি গ্রহণ করলেন, রিসিভ করলেন। তাহলে আজকের এখানে প্রশিক্ষণটা কিন্তু পূর্ণাঙ্গ হলো। ক্লিয়ার? তাহলে এখানে এখন 10 জন স্টুডেন্ট থাকলে আমার লেকচারটা আর একটু হলো বাড়তো না? হলো বাড়তো, আরো ভালো না? কালকে অনেকক্ষণ ধরে পড়ালেখা করছি, মনে করলাম এই প্রশ্নটার উপরে আজকে যে একটু কথা বলবো।
তো তাই এই সব বলার তো সুযোগ নাই, 2-5 ঘন্টা বললে মোটামুটি একটা কিছু বলা যায় আর মোটামুটি। তো আমরা এই তিনটা জিনিস, এই তিনটা বিষয়, এই তিনটা স্টেপ কিন্তু আমাদের চোখের সামনে আমরা নিয়ে এসে আমরা উভয়ে একমত হয়ে গেলাম যে বিদ্যালয় কর্ম পরিকল্পনার সাথে দুইটা জড়িত, আরেকটি নয়। বিদ্যালয় কর্ম পরিকল্পনা এক, বিদ্যালয়ের আভ্যন্তরীণ কর্ম পরিকল্পনার সাথে দুইটা জড়িত। আরো কথা ক্লিয়ার, বিদ্যালয়ের আভ্যন্তরীণ কর্ম পরিকল্পনার সাথে জড়িত দুইটা, আর একটা হচ্ছে বিদ্যালয় সমূহ যারা পরিচালনা করেন তাদের সাথে জড়িত। অর্থাৎ তিনটেই বিদ্যালয় কর্ম পরিকল্পনার সাথে জড়িত। বিদ্যালয় কর্তৃক কি প্রদান করবে? মতামত প্রদান করবে। কার কাছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যে এই অঞ্চলে স্যার এই বিষয়ের সম্পৃক্ততা থাকলে ভালো হয়, নাকি এইটা রিমোট এরিয়া, এই রিমোট এরিয়ায় প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করবো না, মোকাবেলা বলা যাবে নাকি? মোকাবেলা যাবে না কেন? আমাদের ম্যাডাম তো আগে সব ঝড় সব সরাই দিয়েছিল, সে ম্যাডাম সরে গেছে। আর ভাইপো এসেছে, ভাইপো কি সরাবে আল্লাহ ভালো জানে। আমি স্যার দল টল গুলো সব আমার ভালো লাগে না, মানে সব সেটার প্রতারকের দল সব এখানে এসে হাজির। যার কিছু করার থাকে না সেটি করে রাজনীতি এখন। ঠিক আছে স্যার নাকি? আপনি দেখেন একটা একটা করে আপনি নাম বলেন। আর আগে সম্মানের জায়গা ছিল এটা। আগে ছিল কি? আগে ছিল, দেখেন একমত কিনা, দেখলাম স্যার, নীতির আর এখন হচ্ছে রাজার নীতি। রাজা যা করবে আইন হলো বর্তমান, কিন্তু হওয়ার কথা তো সকল নীতির উপরে যে নীতি ওটাই হবে রাজা। কিন্তু এটা থেকে আমরা আলটিমেটলি সরে আসছি, তো যা পাচ্ছি না সম্পৃক্ততা না হলে আমাদের কিন্তু এখানে বিদ্যালয় কর্ম পরিকল্পনা আপনি যখন করবেন এই দুইটা জিনিসের উপরে সর্বাধিক গুরুত্ব আপনাকে আরোপ করতে হবে। কোন দুটা জিনিস? প্রথম পাঠ্যসূচি। কারণ দেখেন পাঠ পরিকল্পনার মধ্যে অনেক বিষয়ের সম্পৃক্ত, অসংখ্য বিষয়ের সম্পৃক্ততা পাঠ পরিকল্পনা, অসংখ্য, আনলিমিটেড। আপনাকে চিন্তা করতে হবে যে কোন বিষয়গুলো আমার ছাত্রদেরকে শেখালে আমার ছাত্ররা এই শ্রেণীর উপযোগী হয়ে গড়ে উঠতে পারবে এবং পরবর্তী শ্রেণীতে তারা তাদের পারদর্শিতাকে শো করাবে। ক্লিয়ার স্যার? এই শ্রেণীতে তো যোগ্য হয়ে উঠবেই এবং পরবর্তী শ্রেণীতে ফাইট দেওয়ার মতো একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট বা একটা ফান্ডামেন্টাল ফাউন্ডেশনের উপরে ভিত্তি করেই তারা দাঁড়িয়ে থাকতে পারবে। এরকম ধরনের বিষয়গুলো পাঠ পরিকল্পনার মধ্য থেকে খুঁজে নিয়ে আপনাকে কি করতে হবে? পাঠ্যসূচি তৈরি করতে, তাই তো? এইবার পাঠ্যসূচি আপনি তৈরি করে ফেলালেন যে এইবার কি করতে হবে, আমি একটা পাঠ্যসূচি করলাম যে এই 1 বছরের মধ্যে একটা আমি ক্লাস পাবো, এই ক্লাসে আমি এই বিষয়গুলো দিস এন্ড দ্যাট 12টা কি 16টা কি 20টা বিষয় আমি পড়াবো তাদের। এইবার আপনি এই 16টা বিষয়কে আপনি ভাগ করে নিলেন আপনার ক্লাসের সাথে, ভাগ করে নিয়ে আপনার পাঠ পরিকল্পনাটাকে আপনি প্রণয়ন করেন। এর মালিক আপনি। এর মালিক কে? যদি না পারেন তাহলে পাশের স্কুলে যে আপনার সিনিয়র আছে তার একটু সহযোগিতা নেবেন। কিন্তু আমরা তো নেবো না। নেবো না কেন? নেবো না, মান সম্মান একদম খায় নাকি, ইজ্জত একদম খায়। এই আপনি এখন যদি আমার স্যার বলি ওই জায়গায় সম্মান করেন, এটা কয়জনের মধ্যে আছে এই জিনিসটা? তাহলে কিন্তু আমার মধ্যে আল্লাহর রহমতে 100-100 আছে। আমার মধ্যে 100-100 বলেছি, কিন্তু 99.99 না আমার মধ্যে। আমি ব্যক্তি, আপনি আসেন এখানে টিচিং দের, আমি ওখানে বসে থাকবো 1 ঘন্টা, আমাকে সব থেকে ভালো ছাত্র হিসাবে আপনি পাবেন। কলেজে এর মতন ভালো ছাত্র আমি আমার জীবনে আর দেখি। এটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার এই বৈশিষ্ট্যটা আমার। আমি যেই কোনো জিনিসের কনফিউশন হয় আমি আমার ছাত্রের কাছে জিজ্ঞাসা করি। বুড়ো ছাত্র না, আপনাদের মতো বুড়ো ছাত্র না, কিন্তু ছোট ছাত্রের কাছে। বুড়ো ছাত্র তো বাদ হতো যে বাবা তোমার কি এটা জানা আছে নাকি, আমার একটু কনফিউশন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে। আমি এটা নিঃসংকোচে বলি এবং তারা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে যাদের কাছে এই জিনিসটা জিজ্ঞাসা করি। কিন্তু আমাদের টেন্ডেন্সি হয়েছে, ওরে বাপ রে বাপ, আমি একটা বিএসসি মাস্টার, আমি
ওই মাদ্রাসার মাস্টারের কাছে যদি জিজ্ঞাসা করবো এই জিনিস, এ তো আমার ইজ্জত থাকবে না। তাহলে আপনি কি পস্তালেন না ভালো ভালো? আপনার কি জ্ঞান বাড়লো না কমলো? আলটিমেটলি এই করতে করতে মাইনাস হতে হতে একদিন আপনি, একদিন কি সব শেষ। আপনার ছাত্র আপনার উপরে আধিপত্য বিস্তার করবে। কেন? আপনার জ্ঞানটাকে আপনি কিন্তু মডিফাই করতে পারেন। আপনার জ্ঞানটাকে আপনি মডিফাই করতে পারেন। এখানে কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন, সো দ্যাট আপনাকে কিন্তু কি করতে হবে, পস্তাতে হবে অদূর ভবিষ্যৎ। আর যদি আপনার জ্ঞানটাকে আপনি ট্রান্সফার করতেন, তাহলে ওই ধার থেকে একটা জিনিস আসতো আপনার মধ্যে, এখান থেকে একটা জিনিস আসতো, ওখান থেকে একটা জিনিস আসতো, এদিক দিয়ে একটা জিনিস এসে আপনার মধ্যে কিন্তু থাকতো। এবং আপনার মধ্যে যেটা থাকতো, ওইটা দিয়ে আপনি বিচার এবং বিশ্লেষণ করে অধিক গ্রহণযোগ্য বিষয়টাকে আপনি রিসিভ করতে পারতেন। ঠিক কিনা স্যার? অধিক গ্রহণযোগ্য বিষয়টাকে আপনি রিসিভ করতে পারতেন। সো দ্যাট আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু সরিয়ে দিতে হবে, আপনার জ্ঞানকে সামগ্রিক এরিয়ায় সরিয়ে দিতে হবে। এবং আপনার জ্ঞানের উপরে ভিত্তি করে কোনো অবস্থায় প্রাধান্য বিস্তার করলে চলবে না। আপনার জ্ঞান যে আপনি সব থেকে জ্ঞানী, এই বোধ যদি আপনার মধ্যে একবার ঢুকে যায়, এই রোগ যদি আপনার মধ্যে একবার ঢুকে যায়, এই ব্যাধি যদি ঢুকে যায়, তাহলে আপনার চেয়ে মূর্খ পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করবে না। এটা মনে রাখতে হবে। সো আপনাকে মনে করতে হবে যে আমার থেকে সবাই বেশি জ্ঞানী, আমার থেকে সবাই বেশি জ্ঞানী, আমি সব থেকে বেশি মূর্খ এই জগতে। তাহলে আপনার জ্ঞানটা কিন্তু ইনক্রিজ করা হবে। সো আজকে স্যার এ পর্যন্ত। আর একজন টিচার অপেক্ষা করছেন, উনি ক্লাস নেবেন। আগামীতে যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে দেখা হবে। এই মাধ্যমিক শিক্ষাটা একটু করবেন। আমি আগামী ক্লাসটাও এর উপরে আরো দুই একটা ক্লাস নেবো। এই যে একটা 18 নম্বর, এটা আপনি টোটালি 18 নম্বর দাগটা টোটালটাই